সকল ছাত্রছাত্রীকে আমার এই ইংলিশ গ্রামারের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব এবং আজকে যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে কোয়েজাই প্যাসিভ ভয়েস নিয়ে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে নিয়ে যেতে হয় সব রকমই আমরা আগে নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি। এখন সমস্যা হচ্ছে এই কোয়েজাই প্যাসিভ ভয়েস। এই কোয়েজাই প্যাসিভ ভয়েস যেটাকে আমরা কোয়েজাই কথার অর্থ কি সেটা প্রথমে আমাদের জানতে হবে। কোয়েজাই কথার অর্থ হচ্ছে অলমোস্ট, মানে প্রায়, পুরোপুরি। কোয়েজাই কথার অর্থ কি? প্রায়, পুরোপুরি। তাহলে যদি আমি কোয়েজাই প্যাসিভ ভয়েস বলি তাহলে আমরা কি বলতে পারি? প্রায় পুরোপুরি প্যাসিভ ভয়েসের সেন্স যে বাক্যের মধ্যে আমরা পাবো সেটাকে কোয়েজাই প্যাসিভ ভয়েস বলবো। বাংলাতে কি বলবো এটাকে? বাংলাতে বলি আমরা কর্ম কর্তৃ বাচ্য। বোঝা গেল? অর্থাৎ কোয়েজাই প্যাসিভ ভয়েস না হয়েও আবার অ্যাক্টিভ ভয়েসও নয়, প্যাসিভ ভয়েসও নয়, দুজনকার ঠিক মাঝামাঝি সেন্স বোঝাচ্ছে, প্রায় পুরোপুরি প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এরকম যখন বোঝাবে তখন সেটাকে কোয়েজাই প্যাসিভ ভয়েস বলবো। সাধারণ অর্থে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি। ধরো আই টেস্ট সুইট, আমি মিষ্টির আস্বাদন নিয়েছি। মিষ্টির আস্বাদন যদি আমি নিই তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? যেটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব রয়েছে, আর এখানে অবজেক্ট রয়েছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটাকে দেখে কি বলতে পারবো? অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক? কিন্তু ধরো একই ধরনের জিনিস রয়েছে, ধরো এরকম রয়েছে, হানি টেস্টস সুইট। ধরো এরকম সেন্টেন্স রয়েছে, হানি টেস্ট সুইট। প্রথম বাক্যতে আমরা কি দেখেছি? আই টেস্ট সুইট, আমি মিষ্টির আস্বাদন নিই। তাহলে এক্ষেত্রে কাজ কে করছে? বোঝা যাচ্ছে ডাইরেক্ট কর্তা আই। তার মানে এখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কর্তা ডাইরেক্টলি ইনভলভ। কিন্তু যখন আমি বলছি হানি টেস্ট সুইট, তাহলে মধু আস্বাদন নেয় মিষ্টির। তাহলে এটার অর্থ প্রকৃতপক্ষে মধুর স্বাদ মিষ্টি, কিন্তু যদি আমি একই ধরনের ভাবে চিন্তা করি তাহলে কি হচ্ছে? মধু আস্বাদন নেয় মিষ্টি। এখন ঘটনা হচ্ছে মধু কি কোনো কাজ করতে পারে? মধু তো কোনো কাজ করতে পারে না। মধু হচ্ছে একটা অপ্রাণীবাচক একটা জিনিস, একটা অপ্রাণীবাচক বস্তু এটা। তাহলে এ তো কাজ করতে পারে না। কিন্তু এইগুলো যে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা দেখো ঠিক অ্যাক্টিভ ভয়েসের মতনই রয়েছে। দেখো সাবজেক্ট রয়েছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, আবার দেখো এটা ভার্ব হিসেবে কাজ করছে, আর এটা অবজেক্ট নয়, এটাকে আমরা বলি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে মোটামুটি আমরা দেখে বুঝতে পারছি যে যেন ঠিক অ্যাক্টিভ ভয়েস, ঠিক যেন অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কিন্তু এটা আবার অ্যাক্টিভ ভয়েসের মতো শোনাচ্ছে না। যদি আমরা অরিজিনালি চিন্তা করি, মধু তো নিজে কোনো কাজ করতে পারে না। মধু যেহেতু নিজে কাজ করতে পারে না, তাহলে তো আমার এটা সাবজেক্ট হতে পারে না, এটা কর্ম হিসাবে চিন্তা করা যেতে পারে। চিন্তা করো ভালো করে, হানি টেস্ট সুইট অর্থাৎ মধুর স্বাদ মিষ্টি। এখানে এটার মানে হচ্ছে, অরিজিনাল মানে হচ্ছে এটা। তার মানে দেখো দুটো মানে বোঝাচ্ছে। এক, যেখানে হানিকে আমরা কর্তা হিসেবে ব্যবহার করছি, আবার যখন আমি বলছি মধুর স্বাদ মিষ্টি তখন সেটা কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ কর্তা কর্ম দুটোই হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার জন্য এক্ষেত্রে এই ধরনের ভয়েসকে আমরা বলি পুরোপুরি অ্যাক্টিভ ভয়েসও বলি না, প্যাসিভ ভয়েসও বলি না, তখন তাকে আমরা বলি কোয়েজাই প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের মতো রয়েছে কিন্তু আবার প্যাসিভ ভয়েসের মতো কাজ করছে, তাই এটাকে বলা হয় কোয়েজাই প্যাসিভ ভয়েস। এটাকে আমরা বলি বাংলাতে, দেখো কর্ম কাজও করছে আবার কর্তৃর কাজও করছে, তাই এটাকে বলা হয় কর্ম কর্তৃ বাচ্য। বোঝা গেছে নিশ্চয়ই? এখন এই কোয়েজাই প্যাসিভ ভয়েস
বোঝার ক্ষেত্রে আমরা আমরা বুঝবো কি করে যে কোনো একটা সেন্টেন্স যেটা দিয়েছে সেটা কোয়াজাই প্যাসিভ ভয়েসে আছে কিনা। সেটা বোঝার জন্য তোমাদের প্রথমেই দেখতে হবে যে সাবজেক্টে যেটা দেওয়া রয়েছে সেটা প্রাণীবাচক না অপ্রাণীবাচক। সব সময়তেই এটা অপ্রাণীবাচক থাকে। যেমন ধরো হানি, এটা অপ্রাণীবাচক, নিজে তো কোনো কাজ করতে পারবে না। অপ্রাণীবাচক যখন বস্তু থাকবে তখনই সাধারণত আমরা বুঝতে পারবো যে সেটা কোয়াজাই প্যাসিভ ভয়েসের ফর্মে রয়েছে। ক্লিয়ার হলো? অপ্রাণীবাচক যদি থাকে, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর একটা উদাহরণ দেওয়া যাক। ধরো আছে স্টোন ফেলস হার্ড। স্টোন ফেলস হার্ড। আচ্ছা দেখো ঠিক এখানেও এটা কি বাচ্চা রয়েছে বুঝবো আগে। প্রথমে দেখো স্টোন, তার মানে অপ্রাণীবাচক, তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার মানে এটাকেও আমরা এর যে স্ট্রাকচার সেটা দেখে আমরা বুঝতে পারছি এটা কর্মকর্তৃবাচক বা কোয়াজাই প্যাসিভ ভয়েসে রয়েছে। কারণ স্টোন ফিলস হার্ড, স্টোন তো অনুভব করতে পারে না, স্টোন তো অনুভব করতে পারে না, স্টোনকে অনুভূত হয় শক্ত হিসাবে। স্টোন অনুভব করে শক্ত ভাব সেটা তো নয়, স্টোনকে অনুভূত হয় শক্ত হিসেবে, তাহলে এই যে বা কঠিন হিসেবে। তাহলে আমরা দেখো রয়েছে স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসের, কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা বলছি তখন কিরকম ভাবে বলছি, স্টোন অনুভূত হয় শক্ত, তার মানে দেখো প্যাসিভ ভয়েস টাইপ করে বলছি। প্রকৃতপক্ষে কর্তৃ সাবজেক্ট হিসেবে থাকলেও দেখো এটা কর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এটাকেও আমরা বলবো কোয়াজাই প্যাসিভ ভয়েস। বোঝা গেল? স্টোনটা অপ্রাণীবাচক। আচ্ছা এখন তো আমরা বুঝলাম উদাহরণ দিয়ে যে কোনগুলোকে কোয়াজাই প্যাসিভ ভয়েস বলবো, কিন্তু এগুলোর পরিবর্তন করব কি করে? এই কোয়াজাই প্যাসিভ ভয়েস থেকে যদি এখন আমাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে বলে তাহলে আমরা কিভাবে নিয়ে যাব, সেটারও একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এর ফর্মুলাটা কিরকম? এর ফর্মুলাটা হচ্ছে প্রথমে আমরা কি করব, সাবজেক্ট বসাবো, তারপর আমরা কি করব, বি ফর্ম বসাবো, সাবজেক্ট বসালাম, তারপর বি ফর্ম বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপর অ্যাডজেক্টিভ বসাবো, অ্যাডজেক্টিভ বা যেখানে কমপ্লিমেন্ট আছে সেটা বসাবো। ঠিক আছে, এখন কমপ্লিমেন্ট কথার অর্থটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারোনি। কমপ্লিমেন্ট হচ্ছে কথার অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক। এটাকে নিয়ে আমি এখন আর আলোচনা করছি না, অন্য ভিডিওতে আমি আলোচনা করব। এখন তোমরা এখন মনে রাখবে যে কমপ্লিমেন্ট এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটাকে কি মনে করবে? এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে, তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা কি ফর্মে রাখবো? সাবজেক্ট, বি ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তারপর অ্যাডজেক্টিভ। তাহলে ঠিক এই ফর্মে যদি আমরা হানি টেস্ট সুইট, যদি এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে কি করব? প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তাহলে প্রথমে কি নিয়ে আসবো? হানি, তারপর কি করব? বি ফর্ম। আচ্ছা দেখো টেস্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাই? এম, ইজ, আর। এমটা তো আই এর ক্ষেত্রে বসাই, ইজটা সিঙ্গুলারের ক্ষেত্রে, আর আরটা অনেক জিনিসের ক্ষেত্রে। তাহলে হানি একে আমরা সিঙ্গুলার হিসেবেই ধরবো, তাহলে হানি ইজ, তাহলে বি ফর্ম বসে গেল। এম, ইজ, আর এর মধ্যে কোনটা বসলো? ইজ বসলো। এরপর আমাদের কি করতে হবে? ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা রয়েছে এখানে দেখো? টেস্ট। টেস্ট কে যদি আমরা থার্ড ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে? টেস্টেড। তাহলে এখানে হানি ইজ টেস্টেড, এখানে হবে টেস্টেড। ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তারপর অ্যাডজেক্টিভটা বসাবো। অ্যাডজেক্টিভটা কি আছে এখানে? সুইট। হানি ইজ টেস্টেড সুইট। এটাই হয়ে গেল প্যাসিভ ভয়েস। তাহলে যদি পরীক্ষায় আসে হানি টেস্ট সুইট, তাহলে আমরা কি লিখবো? হানি ইজ টেস্টেড সুইট। বোঝা গেল? আচ্ছা আমি এই জায়গাটা একটুখানি মুছে দিচ্ছি। আর একটা আমি বলেছিলাম কি, স্টোন ফেলস হার্ড, এটা বলেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই সিস্টেম, সাবজেক্ট এটা,
এটা ভার্ব, আর এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবেই ধরো তোমরা। কমপ্লিমেন্টটা তোমরা পরে তোমাদের পরে বোঝাবো আমি, পরে অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের ফরম্যাটটা কি, প্রথমে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট রইল স্টোন, তারপর কি বসবে বি ফর্ম, স্টোন কটা, একটা, কি টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ফিলসে রয়েছে, তাহলে আমরা এটা কি লিখবো, স্টোন একটা জিনিসের ক্ষেত্রে ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, তাহলে ফেল্ট, ফেল্ট, তারপর কি বসবে অ্যাডজেক্টিভ যেটা রয়েছে, তাহলে লিখে দিলাম স্টোন ইজ ফেল্ট হার্ড। এটাই হয়ে গেল তোমাদের প্যাসিভ ভয়েস। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে প্যাসিভ ভয়েস আর একবার একটুখানি এটুকু জিস্ট বলে দিই। কোয়াজি প্যাসিভ ভয়েস হচ্ছে না কর্মবাচ্য না কর্তৃবাচ্য, অর্থাৎ না অ্যাক্টিভ না প্যাসিভ, কিন্তু প্রায় অনেকটাই প্যাসিভ। স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, কিন্তু যখন আমরা বলবো কথাটা তখন আমরা আবার অর্থ যেটা আসবে সেটাতে আবার বুঝবো যে সাবজেক্টটা কর্মতে রয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে রয়েছে। এইরকম যখন কন্ডিশন হবে তখন সেটা কর্মকর্তৃবাচ্য বা কোয়াজি প্যাসিভ ভয়েস। কোয়াজি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা দেখে বুঝবো কি করে, সাবজেক্টটা সব সময়তেই অপ্রাণীবাচক কোনো কিছু থাকবে, ঠিক আছে। আর সেটা পরিবর্তন, কোয়াজি প্যাসিভ ভয়েস পরিবর্তন করা স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট, তারপর বি ফর্ম বসাবো, তারপর V3, তারপর অ্যাডজেক্টিভ, এই ফরম্যাটে আমরা এগোবো। এখন শুধুমাত্র এই একটা উপায়েই যে আমরা কোয়াজি প্যাসিভ ভয়েসকে আমরা চেঞ্জ করতে পারি তা নয়, প্যাসিভ ভয়েসে আরো একটা উপায় আছে, সেটা এবার বলছি। দুটো পদ্ধতি শিখে রাখো। আচ্ছা, এই নতুন পদ্ধতিতে যে স্ট্রাকচারটা হবে সেটা এরকম, প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, তারপর বসাবো বি ভার্ব বা বি ফর্ম বসালাম, তারপর আমরা কি বসাবো অ্যাডজেক্টিভ বসাবো, তারপর আমরা বসাবো when বা if, এরপর আমরা বসাবো প্রোনাউন, তারপর আবার বি ফর্ম, তারপর লাস্টে ভার্বের থার্ড ফর্ম। এটা একটু দেখে একটু বড় সড়ো লাগছে, কিন্তু এই পদ্ধতিতেও আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে পারি। তাহলে এইটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে গেছি এই একটা পদ্ধতিতে হলো। আবার এই ফরম্যাটে যদি আমরা করতে যাই তাহলে কি হবে, তাহলে সাবজেক্টটাকে প্রথমে বসাই, দেখো স্টোন, বি ফর্ম কি আছে স্টোন ইজ, একটা জিনিস যেহেতু প্রেজেন্ট টেন্সে তাহলে ইজ হবে, স্টোন ইজ, অ্যাডজেক্টিভে কি আছে হার্ড, স্টোন ইজ হার্ড। এবারে হোয়েন অথবা ইফ বসাতে পারি, হোয়েন বসালাম, হোয়েন, এরপর প্রোনাউন বসাবো। তাহলে আমাদের সেন্সটা এরকম থাকবে, স্টোন হয় শক্ত যখন এটাকে অনুভব করা হয়, যখন এটাকে অনুভব করা হয়। আমাকে প্রোনাউন বসাতে বলেছে, তাহলে এটাকে অর্থাৎ তাহলে কি স্টোনটাকে, স্টোন একটাই, তাহলে একটা জিনিসের জন্য আমরা কি করি ইট বসাই, হোয়েন ইট, একটা জিনিস ইট, এরপর আবার কি বসাতে বলেছে দেখো বি ফর্ম, ইট কটা জিনিস একটা, হোয়েন ইট ইজ, ভার্বের থার্ড ফর্ম ফিলস আছে তাহলে ফেল্ড হবে, হোয়েন ইট ইজ ফেল্ড। এটা হলো তোমাদের সেকেন্ড পদ্ধতি, এটাও প্যাসিভ ভয়েস। তাহলে এটাও হবে এটাও হবে, স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ ফেল্ড অথবা স্টোন ইজ ফেল্ড হার্ড। এটা একটা অন্য সূত্র ধরে করলাম যেটা আগে তোমাদের দেখালাম, আর এটা একটা অন্য সূত্র ধরে করলাম। এইটা কি কোন সূত্র ধরে করলাম, এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট রেখেছিলাম, তারপর রেখেছিলাম বি ফর্ম, তারপর রেখেছিলাম ভার্বের থার্ড ফর্ম, আর তারপর রেখেছিলাম অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস। তাহলে এইটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর একটা আমি লাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, দ্য রোজ স্মেলস সুইট, দ্য রোজ স্মেলস সুইট। যদি এটা থাকে
তাহলে এখান থেকে আমরা কি করে প্রথমে বুঝবো এটা কি বাচ্চ রয়েছে? দেখো রোজ মানে এটা অপ্রাণীবাচক একটা জিনিস রয়েছে, দ্য রোজ। তাহলে রোজ স্মেলস সুইট, রোজের গন্ধ হলো মিষ্টিযুক্ত। তার মানে দেখো রোজটা সাবজেক্ট রয়েছে, ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট রয়েছে, কিন্তু এখান থেকে আমরা একটা জিনিস আগেই আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে এটা ওয়াজ এখানে সাবজেক্ট হিসেবেও কাজ করছে, আবার মনে হচ্ছে যেন অবজেক্ট হিসেবেও কাজ করছে রোজটা। তার জন্য আমরা এটাকে আবার কি বলবো? কর্মকর্তৃবাচ্য বা কোয়াজাই প্যাসিভ ভয়েস। তাহলে এইটাকে আবার আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব? যদি এরকম থাকে তাহলে আমরা নিয়ে যাব ঠিক প্রথম ফর্মুলা, সাবজেক্ট বি ফর্ম ভি থ্রি অ্যাডজেক্টিভ। তাহলে প্রথমে সাবজেক্ট বসাচ্ছি। সাবজেক্ট কি প্রথমে জানি আমরা? এটা সাবজেক্ট, এইটা তোমার ভার্ব, আর এটাকে এখানে কমপ্লিমেন্ট বলে, বা ধরো এটা তুমি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আমি এটাকে লিখছি সুইট। আচ্ছা অ্যাডজেক্টিভটা কি সেটা তো তোমাদের নিশ্চয়ই জানা আছে, যে নাউনের দোষ গুণ বোঝায় সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তার রোজের দোষ গুণ বোঝাচ্ছে, তার জন্য এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরলাম আমি। আচ্ছা এরপর দেখো সূত্রতে কি বলছে, প্রথমে আমাকে কি রাখতে হবে? সাবজেক্ট। তাহলে দা রোজ লিখলাম, তারপর কি বসাতে বলেছে? বি ফর্ম। বি ফর্ম এবারে রোজ, কটা রোজের কথা বলা হচ্ছে? একটা রোজ। তাহলে দা রোজ এবং প্রেজেন্ট টেন্সে আছে, স্মেলস আছে। দা রোজ ইজ, বি ফর্ম বসানো হয়ে গেল। এবার ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম, স্মেলের থার্ড ফর্ম কি হবে? স্মেলড। তাহলে দা রোজ ইজ স্মেলড, অ্যাডজেক্টিভটা কি বুঝবে? সুইট। দ্য রোজ ইজ স্মেল সুইট, এটা এই সূত্র অনুযায়ী হলো। এরপর আরেকটা যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী যদি করতে চাই, তাহলে দ্য রোজটা প্রথমে বসাবে সাবজেক্টের জায়গায়, দ্য রোজ। বি ফর্ম, বি ফর্ম কি হবে? ইজ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি আছে এখানে? সুইট। তাহলে এখানে লিখলাম সুইট, এখানে হোয়েন লিখলাম। প্রোনাউন বসাতে বলেছে, রোজের কথাই বলা হচ্ছে, তাহলে ইটি বসবে, হোয়েন ইট। বি ফর্ম একটা জিনিস, তাহলে হোয়েন ইট ইজ। ভি থ্রি স্মেলের কি হবে? স্মেলড, হোয়েন ইট ইজ স্মেলড। দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, এটাও ঠিক, এটাও ঠিক। তোমরা দু ধরনের পদ্ধতিতেই শিখে রাখবে। আচ্ছা এরপর এই যে কোয়াজাই প্যাসিভ ভয়েস, যেখানে আমরা কর্মকর্তৃবাচ্য নিয়ে যেটা আলোচনা করলাম, এখানে আবার আরেকটা ধরন থাকে। এই কোয়াজাই প্যাসিভ ভয়েসেই আরেকটা ধরন থাকে। দেখো আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলো উইথ কমপ্লিমেন্ট ছিল, যেটা অ্যাডজেক্টিভ এর ব্যাপারে আমি বলছিলাম ওখানে সহজে বোঝানোর জন্য, উইথ কমপ্লিমেন্ট ছিল। আবার কিছু আছে যেগুলোর কোনো কমপ্লিমেন্টই থাকে না, উইদাউট কমপ্লিমেন্ট। দু ধরনের হয়। তাহলে উইথ কমপ্লিমেন্ট বলতে মানে অ্যাডজেক্টিভ সহ ছিল ওখানে, আবার কোনো কোনো জায়গায় অ্যাডজেক্টিভ থাকে না। তাহলে অ্যাডজেক্টিভ সহর যে সিস্টেম সেটা আমরা শিখে গেছি, সেটা কিভাবে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হয়। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলোর কমপ্লিমেন্ট থাকে না, সেইগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা এবার শিখবো। উইদাউট কমপ্লিমেন্টের একটা উদাহরণ, উইদাউট কমপ্লিমেন্ট দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং। দ্য হাউস ইজ বিল্ডিং, হাউস মানে বাড়িটা তো তৈরি হচ্ছে। এবার এটা বুঝতে হবে যে বাড়িটা তৈরি হচ্ছে, এটা যদি সাবজেক্ট হয়, দেখো এটা পুরোটা ভার্ব রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে। তাহলে দেখো সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, কিন্তু তারপরে যে অ্যাডজেক্টিভ বা কমপ্লিমেন্টের যে অংশটা ছিল সেটা কিন্তু এখানে নেই। তাহলে আমরা সেটা এখানে পাচ্ছি না। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল। তাহলে এইগুলোকে কিভাবে পরিবর্তন করবো? দ্য হাউস ইজ বিল্ডিং। ভালো করে লক্ষ্য করো যে হাউস নিজে নিজে তৈরি হতে পারে না। হাউস নিজে নিজে তৈরি হতে পারে? হাউস নিজে নিজে তৈরি হতে পারে না। হাউসকে নিশ্চয়ই কেউ তৈরি করে, মানুষ তৈরি করে। তাহলে এই ধরনের যে সেন্টেন্স সেগুলোকে যখন প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, যখন কেমন কমপ্লিমেন্ট থাকবে না, সেটার কি স্ট্রাকচারটা হবে? তখন আমাদের করতে হবে এরকম, প্রথমে লিখব সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপর লিখব বি ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সে থাকলে যেটা বি ফর্ম হয়, পাস্ট টেন্সে আলাদা হবে, ওগুলো বুঝে নিতে হবে। তাহলে সাবজেক্ট,
তারপর লিখলাম বি ফর্ম, তারপর লিখবো বিইং। আমরা এমনি জানি কন্টিনিউয়াসে বিইং বসে, বিইং, আর লাস্টে থাকবে ভার্বের থার্ড ফর্ম। এই স্ট্রাকচারে আমাদের এগোতে হবে। তাহলে এইটা যদি আমাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হয় তাহলে কি হবে, দেখো সাবজেক্ট কোনটা, দ্য হাউস, এটা সাবজেক্ট আর এটা ভার্ব, ঠিক আছে। তাহলে দেখো সাবজেক্টে প্রথমে বসালাম দ্য হাউস, বি ফর্ম একটা হাউস, ইজ, ইজ, এরপর কি বসাতে বলেছে, বিইং, ইজ বিইং, V3 থার্ড ফর্ম, তাহলে দেখো বিল্ডিং, বিল্ডিং প্রকৃতপক্ষে এখানে বিল্ড, বিল্ড হচ্ছে ভার্ব, অরিজিনাল ভার্ব, এটাকে আমরা যদি থার্ড ফর্মে নিয়ে যাই তাহলে হয়ে যাবে বিল্ট, BUILT, বিল্ডটা কি হয়ে যাবে, বিল্ট, BUILT, দ্য হাউস ইজ বিং বিল্ট। বোঝা গেছে? খালি সূত্রটা ফলো করবে তাহলেই পারবে। আচ্ছা, এরকম ধরনের আরেকটা উদাহরণ দেওয়া যায়, ম্যাঙ্গোজ আর সেলিং, এটা প্যাসিভ ভয়েসে চলে এসেছে, ম্যাঙ্গোজ আর সেলিং, তাহলে ম্যাঙ্গো বিক্রি হচ্ছে, তো ম্যাঙ্গো কি নিজে নিজে বিক্রি হবে, নিশ্চয়ই কেউ বিক্রি করছে, তার মানে এখানেও আমরা বুঝতে পারছি এটা কোয়াজাই প্যাসিভ ভয়েস, ম্যাঙ্গো যেহেতু একটা অপ্রাণীবাচক জিনিস। আচ্ছা, এরপর তাহলে ফর্মুলাতে কি আছে, সাবজেক্ট প্রথমে বসাতে হবে, তাহলে ম্যাঙ্গোজ লিখলাম, ম্যাঙ্গোজ। এবার দেখো কটা ম্যাঙ্গো, অনেকগুলো ম্যাঙ্গো, তাহলে প্রেজেন্ট টেন্সে রয়েছে, আর রয়েছে, তাহলে আমরা কি লিখবো, আর, ম্যাঙ্গোজ আর, আর তারপর আমাদের কি লেখা, বি ফর্মের পর কি লেখার নিয়ম, বিং, বিং বসালাম, ম্যাঙ্গোজ আর বিং। এবার V3 সেলের থার্ড ফর্ম, সেল, সোল্ড, সোল্ড, তাহলে আমরা লিখবো সোল্ড, ম্যাঙ্গোজ আর বিং সোল্ড। এরপর আমরা জানবো কিছু বিশেষ ক্ষেত্র যেখানে যেখানে প্যাসিভ ভয়েসে কে কাজ করছে উল্লেখ থাকে না। যেখানে প্যাসিভ ভয়েসে কে কাজ করছে উল্লেখ থাকে না, এমনও কিছু প্যাসিভ ভয়েস আমরা দেখতে পাই যেখানে কে কাজ করছে সেটা আমরা বুঝতে পারি না। যেমন ধরো এরকম ধরনের একটা সেন্টেন্স, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, প্যাসিভ ভয়েসে ধরো লেখা রয়েছে হি ওয়াজ মিসগাইডেড, হি ওয়াজ মিসগাইডেড, হি ওয়াজ মিসগাইডেড মানে কি, তাকে বিপথে চালিত করা হয়েছিল। এবার আমাদের তো বুঝতে হবে যে এখানে এটা তো কোয়াজাই নয়, কারণ হি আছে, হি ওয়াজ মিসগাইডেড, কেউ না কেউ তো তাকে মিসগাইড করেছিল, সেটা এখানে উল্লেখ করা নেই। তাহলে আমরা এখানে যখন এরকম থাকবে, উল্লেখ করা থাকবে না, তখন আমরা কি করে নিতে পারি, তখন আমরা সাবজেক্টটাকে ধরে নিতে পারি। কিরকম ভাবে, তাহলে হি ওয়াজ মিসগাইডেড বাই সামওয়ান, এটা মনে মনে ধরে নিলাম, কেউ তো একজন করেছে তাকে মিসগাইডেড, তাহলে আমি সঙ্গে সঙ্গে উত্তরটা কি করব, এটা তো প্যাসিভ ভয়েসে রইল, এটা অ্যাক্টিভে নিয়ে গেলে কি করব, সামওয়ান, সামওয়ান ওয়াজ মিসগাইডেড, তার মানে কি হবে, পাস্ট টেন্সেই থাকবে, সামওয়ান মিসগাইডেড, মিসগাইডেড হিম, এটা অ্যাক্টিভ ভয়েসে হবে। নাহলে তো আমি এটাকে অ্যাক্টিভ ভয়েসে আনতে পারতাম না, কারণ কে করেছে সেটা তো এখানে উল্লেখ ছিল না। তাহলে যদি না থাকে আমরা মনে মনে এটা চিন্তা করে নেব যে বাই সামওয়ান আছে, এটা লিখতে যেও না, এটা প্রশ্নতে থাকবে হি ওয়াজ মিসগাইডেড। আমরা কি করব, যখন করব তখন মনে মনে চিন্তা করে নেব যে কেউ একজন তো করেছে, তাহলে সামওয়ান মিসগাইডেড হিম, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। আবার ধরো এরকম ধরনের আরো একটা উদাহরণ দিচ্ছি, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আমাকে ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, কোনো জায়গায় সামওয়ান লিখতে পারি, কোনো জায়গায় দে লিখতে পারি, আমাকে পরিস্থিতিটা বুঝে কাজ করতে হবে। ধরো আছে হি ইজ নোন টু বি এ থিফ, হি ইজ নোন টু বি এ থিফ, সে
চোর হিসাবে পরিচিত। এখন দেখো চোর হিসেবে পরিচিত তো পুরোটা বুঝলাম, কিন্তু কাদের দ্বারা পরিচিত, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কাদের দ্বারা? নিশ্চয়ই মানুষজনের দ্বারা। তার জন্য আমরা এখানে কি মনে করবো তখন? বাই পিপল। তখন এখানে ধরে নেবো বাই পিপল আছে। হি ইজ নোন টু বি এ থিপ বাই পিপল। বোঝা গেল? এটা লিখবে না কিন্তু, এটা প্যাসিভ ভয়েসে আছে, এটা মনে মনে ধরবে বাই পিপলটাকে। তাহলে সেক্ষেত্রে এবারে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আনার যেটা সিস্টেম আমাদের, সেটা আমরা বসিয়ে দিতে পারি। পিপলটা প্রথমে চলে আসবে, পিপল। আবার এটা ইজ নোন আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে পিপল নো, পিপল নো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে রাখলাম পিপল নো হি, হিটা কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। পিপল নো হিম টু বি এ থিফ। তাহলে এটা এটা একটা উদাহরণ হলো। এরকম আরো অনেক রকম উদাহরণ হতে পারে। তাহলে কি কি বসাতে পারি? মোটামুটি পিপল বসাতে পারি, দে বসাতে পারি, সামওয়ান বসাতে পারি, কিন্তু কোনটার ক্ষেত্রে কোনটা বসবে, আমরা এগুলোর ক্ষেত্রে কি কি বসাতে পারি আমি একটু শর্টে বলে দিচ্ছি। ধরো ওয়ান বসাতে পারি, দে বসাতে পারি, সামওয়ান বসাতে পারি, ঠিক আছে, পিপল বসাতে পারি। এরপর আরো পরিস্থিতি যেরকম থাকবে সেরকম অনুযায়ী আমরা ওয়ার্ড কর্তা হিসাবে ইউজ করতে পারি। এই হচ্ছে সিস্টেম। এইটা তোমরা মাথায় রাখবে, যেখানে প্যাসিভ ভয়েসে কে কাজ করছে উল্লেখ থাকে না, তখন আমাদের এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হবে। বোঝা গেছে? আর একটা লাস্ট, তাহলে এটারই আর একটা লাস্ট বলে দিচ্ছি আমি। ধরো শুধু যে এগুলোই থাকবে তার কোনো মানে নেই, পরিস্থিতি অনুযায়ী অন্যও হতে পারে। ধরো লেখা রয়েছে, ধরো আছে ইন্ডিয়া ওয়াজ নট built in a day. India was not built in a day. ইন্ডিয়া একদিনে তৈরি হয়নি। ইন্ডিয়া কার দ্বারা তৈরি হতে পারে? ওয়ানের দ্বারা, তাদের দ্বারা, কোনো একজনের দ্বারা, মানুষের দ্বারা। ইন্ডিয়া প্রকৃতপক্ষে কাদের দ্বারা তৈরি হতে পারে? ইন্ডিয়া তৈরি হতে পারে ইন্ডিয়ানসদের দ্বারা। ইংল্যান্ড তৈরি হবে ইংলিশম্যানদের দ্বারা। তাহলে আমরা এটাকে কি ধরতে পারি? বাই দ্য ইন্ডিয়ান, বাই দ্য ইন্ডিয়ান্স। এবারে বাই দ্য ইন্ডিয়ান্স এটা তো লিখবো না, দা ইন্ডিয়ান্স কিন্তু লিখবো, কারণ একটা জাতিকে বোঝাচ্ছে। তাহলে দা ইন্ডিয়ান্সটা কি করব? প্রথমে চলে আসবে দা ইন্ডিয়ান্স, এটা কোন টেন্সে আছে? ওয়াজ নট বিল্ড, পাস্টে আছে দেখো, তাহলে ওয়াজ নট বিল্ড, তাহলে দা ইন্ডিয়ান্স ডিড নট বিল্ড, বিইউআইএলডি হয়ে যাবে, তাই না? ডিড যেহেতু বসিয়েছি, দ্য ইন্ডিয়ান্স ডিড নট বিল্ড কি? ইন্ডিয়া ইন এ ডে। মোটামুটি এরকম ধরনের থাকবে, সেগুলোকে একটুখানি নিজের কমন সেন্স ইউজ করে তোমাদের এটা করতে হবে কিন্তু, যেখানে প্যাসিভ ভয়েসে কে কাজ করছে বোঝা যায় না, এটা একটা ব্যাপার থাকে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে সব জায়গাতে কিন্তু বাই ব্যবহার করা হয় না। সব জায়গাতেই দেখবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাচ্ছি, তখন কি ব্যবহার করছি? বাই। কিন্তু বাই কিন্তু সব জায়গায় ব্যবহৃত হয় না। কয়েকটা বিশেষ ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমাদের বাইয়ের বদলে অন্য জিনিসও ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে বাই ব্যবহৃত হয় না, অবশ্যই প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে কোনো কোনো ক্ষেত্রে বাই ব্যবহৃত হয় না, সেটা সেন্টেন্সটা দেখে বুঝতে হবে। তাহলে কি ব্যবহৃত হতে পারে? বাই ছাড়া টু ব্যবহৃত হতে পারে, উইথ ব্যবহৃত হতে পারে, অ্যাট ব্যবহৃত হতে পারে, ইন ব্যবহৃত হতে পারে, এরকম বিভিন্ন ধরনের জিনিস ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উইথটা ব্যবহৃত হয়। কার ক্ষেত্রে? যদি বস্তুবাচক জিনিস হয় তার ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি, তখন বাই ব্যবহার করি না। একটা উইথের উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো এরকম আছে, ডাস্ট কভার্ড দ্য টেবিল।
ধরো এমনি আছে, ডাস্ট কভার্ড দ্য টেবিল। ডাস্ট মানে ধুলো টেবিলটাকে কভার করে রেখেছে, পুরোপুরি ঢেকে রেখেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, দেখতেই পাচ্ছি আমরা এটা খুব সিম্পল একটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে এই জিনিসটা, এবং এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাবো। তাহলে দা টেবিলটা প্রথমে চলে এলো, দা টেবিল। এটা কিসে রয়েছে, কভার্ড, পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কি করবো, ওয়াজ। আর তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল কি নিয়ে যাবো, কভার্ডটি থাকবে, ওয়াজ কভার্ড। এবারে যদি কেউ করে এখানে ডাস্ট তো বসবে, ঠিক আছে। এবারে যদি কেউ এখানে বাই বসিয়ে দেয় তাহলে কিন্তু পুরোটা কাটা হয়ে যাবে, কারণ বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, উইথ বসাই। তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো, কভার্ড উইথ ডাস্ট। তাহলে আমরা এখানে বসাবো উইথ। বোঝা গেল? আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো আছে লাইট ফিল্ড দা রুম, মানে লাইট পরিপূর্ণ করে রেখেছে ঘরটিকে, লাইট ফিল দ্য রুম। তাহলে লাইট যদি রুমটাকে পরিপূর্ণ করে রাখে তাহলে আমরা কি করব, দা রুমটা প্রথমে নিয়ে চলে আসবো, খুবই সহজ, পাস্ট টেন্সে আছে। তাহলে দা রুম পাস্ট টেন্সে, তাহলে একটা ওয়াজ, পাস্ট পার্টিসিপল ফিল্ডই থাকবে, ওয়াজ ফিল্ড। লাইটটা তো লাস্টে থাকবে, ফিল্ড বাই লাইট হবে। লাইট প্রাণীবাচক জিনিস, প্রাণীবাচক জিনিস নয়, বস্তুবাচক জিনিস। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, বাই না বসিয়ে আমরা বসাবো উইথ, ফিল্ড উইথ লাইট। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। আবার ঠিক এরকম টুও ব্যবহৃত হয়। একটা খুব কমন একটা ভুল সবসময়তেই করা হয় এবং সেটা বারবার পরীক্ষাতেও দেওয়া হয়, এরকম ধরনের জিনিসটা, আই নো হিম, ধরো এরকম আছে। এইরকম ধরনের খুব সহজ দেখে মনে হয়, কিন্তু একটুখানি ভুলের জন্য পুরোটা গন্ডগোল হয়ে যায়। তাহলে হিমটা কি হয়ে যাবে এখানে, হি। আর আইটা কি হয়ে যাবে, মি। আচ্ছা, নো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি ইজ, নোটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল নোন। এবং এক্ষেত্রে আমরা কি বাই বসাবো, বাই মি, হি ইজ নোন বাই মি, অবশ্যই না, নোনের সঙ্গে সবসময় টু বসাতে হবে। তাহলে হি ইজ নোন টু মি। এগুলো কিছু কিছু এক্সেপশনাল কেস, সেইগুলো তোমরা একটু খেয়াল রাখবে, বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়। তাহলে এটাও আমরা বুঝলাম যে কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আই নোটা, নো আর ফিল যেটা উইথ যেটা বললাম, এই দুটো জিনিস কিন্তু বারবার পরীক্ষাতে দেয়। তাহলে আমরা বুঝে নিলাম কোন কোন ক্ষেত্রে বাই ব্যবহৃত হয় না প্যাসিভ ভয়েসে, এবং সেগুলো কি করে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, কি ইউজ করি, সেটাও আমরা জানতে পেরেছি। আশা করছি আজকের তোমরা ভিডিওটা পুরোটাই বুঝতে পেরেছো। যদি পুরোটা না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে। আর আজকে আমাদের ভয়েস চেঞ্জের পুরো চ্যাপ্টারটাই আমরা শেষ করলাম। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরের ভিডিওতে দেখা হবে।